নমস্কার। আজ নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শো। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচিত হয়ে থাকে এই টক শোতে। বর্তমান সময়ে রাজ্য ফুটবল চলছে এবং ঘরোয়া ফুটবল মরশুম, এবং এই ফুটবল মরশুম শুরুর মধ্যেই কিন্তু একটা চর্চিত বিষয়, এবং সেই বিষয়টা নিয়ে আজকের টক শো। রাজ্য ফুটবল সংস্থার স্বৈরাচারিতার একটা অভিযোগ উঠে এসছে বা মনোভাব বিভিন্নভাবে কিন্তু ফুটবল মহলে, এবং এই যে ফুটবল মহল যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয়, সবচেয়ে বেশি চর্চিত বিষয় পারভেজ ভুঁইয়া ইস্যু। কোন পথে কোন দিকে একটা ফুটবলারের জীবন বা নিয়ে কি করছে বা রাজ্য ফুটবল সংস্থা কেন এরকম, এবং সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার টিএফ এর স্বৈরাচারিতা, এবং সেই বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে উপস্থিত রয়েছেন নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার স্বপন মিয়া। দুজনকেই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই তোমাকেও। আজকের এই আলোচনা কেন প্রাসঙ্গিক, কেন উঠে এলো, যে আমরা দেখলাম যে একাধিক আলোচনায় বেশ কয়েকবার যে পারভেজ ভুঁইয়া ইস্যু, যে পারভেজ ভুঁইয়া যাকে আমরা অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে দেখেছিলাম, বা স্বপ্ন ছিল ত্রিপুরার বুক থেকে আন্তর্জাতিক মানে একটা ফুটবলার উঠে আসবে, কিন্তু সেক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ালো বেশ কিছু সমস্যা, এবং তার বিরুদ্ধে কিন্তু গভর্নিং বডির যে বৈঠক সিদ্ধান্ত হয়েছে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে যে আপিল করা হয়েছিল, সেখান থেকে তারা স্ট্যাটাস কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটাও কিন্তু মানতে রাজি নয়, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটির দীর্ঘ আলোচনার পর জানিয়েছিল যে পারভেজের বিরুদ্ধে যে শাস্তিমূলক ঘোষণা করেছে রাজ্য ফুটবল সংস্থা সেটা অনৈতিক বা সেটা অনেকটাই ঠিক নয়। সেই বিষয়ে আমি প্রথমে যাব দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু কি বলবেন সেই বিষয়টা, এবং এটা নিয়ে কিন্তু ব্লাডমাউথ ক্লাব কর্তৃপক্ষ কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছে। দেখো, প্রথমেই বলি এখানে ব্লাডমাউথ ক্লাব কোনো প্রসঙ্গ না। প্রসঙ্গটা হচ্ছে রাজ্যের একজন প্রতিভাবান ফুটবলারের জীবন আজ কিন্তু বিপন্ন। এক্ষেত্রে একজন ফুটবলারের জীবন বিপন্ন এই কারণে বলছি, তার ফুটবলটাই কিন্তু প্রাণ, এবং তার ফুটবল তার পা থেকে কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত চলছে, তাই আমি তার জীবন বিপন্ন বলতে বাধ্য হলাম। বিষয়টা হচ্ছে একটি ক্লাবের নগণ্য তুচ্ছ একটা অভিযোগে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি এই পারভেজ ভুঁইয়াকে 1 বছরের জন্য বরখাস্ত করেছে। আর সবচেয়ে যে বড় বিষয়, নিয়ম রয়েছে, একজন যদি কোনো খুনের আসামি হয়, ভারতীয় দণ্ডবিধির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে এই খুনের আসামিকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে হয়। এমনকি ভারতীয় যে আইনি পদ্ধতি, সেই আইনি পদ্ধতিতে যদি ওই যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের যদি উকিল নিয়োগের ব্যাপারে অক্ষমতা থাকে, তবে ভারতীয় বিধি অনুসারে সরকারের তরফে কিন্তু একজন উকিল দেওয়ারও একটা নিয়ম নীতি নির্ধারণ রয়েছে। এই অবস্থায় প্রসঙ্গটা এই জন্য বললাম যে পারভেজ ভুঁইয়াকে হঠাৎ করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি, আবার আমি ক্লাবটির নাম বলছি না, একটি ক্লাবের তুচ্ছ নগণ্য একটা অভিযোগের ভিত্তিতে তাকে 1 বছরের জন্য তোমার বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আগে থেকেই কিন্তু যারা ফুটবল প্রেমী রয়েছেন, বোদ্ধা রয়েছেন, ফুটবল বিষয়টা বোঝেন এবং একসময় রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালনা করেছেন, তারা কিন্তু আগে থেকেই এই পারভেজকে 1 বছরের জন্য বরখাস্ত করার যে সিদ্ধান্ত, তার প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন, এবং একজন ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নেওয়ার একটা চক্রান্ত বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং পরবর্তী সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তা নিয়ে তোমার আরবিট্রেশন দাবি করেছে পারভেজ, এবং এই বিষয়টি আগেই কিন্তু তোমার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এআইএফএফ এর স্ট্যাটাস কমিটিতে যেতে পারত, কিন্তু তা করেনি। পরবর্তী সময়ে এই পারভেজ সে তোমার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে স্ট্যাটাস কমিটি, সেই স্ট্যাটাস কমিটিতে সে আবেদন জানিয়েছে। সেই আবেদনের ভিত্তিতে
স্ট্যাটাস কমিটি পরিষ্কার বলে দিয়েছে যে পারভেজকে যেভাবে তোমার বরখাস্ত করে হয়েছে তা বেআইনি, শব্দটা বেআইনি বলা হয়েছে। এবং তোমার এআইএফএফ এর কোড অফ কন্ডাক্ট এর যে 60 সম্ভবত বা 90 সেই ধারা উল্লঙ্ঘন করা হয়েছে। তো এক্ষেত্রে উল্লঙ্ঘন করা হয়েছে, দেখো অভিভাবক সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিভাবক সংস্থা হচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই যে তাদের এই যে তোমার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্তটা জানিয়েছে যে এটা অবৈধ, টিএফ এর উচিত ছিল যে যেহেতু তাদের অভিভাবক সংস্থা জানিয়ে দিয়েছে যে পারভেজের উপর যে শাস্তি আনা হয়েছে তা সঠিক নয়, বেআইনি, তাদের উচিত ছিল টিএফ এর যে শাস্তিটা তুলে নেওয়া। তারা উল্টো কি সিদ্ধান্ত নিলেন? তারা উল্টো সিদ্ধান্ত নিলেন যে এই পারভেজ ভুঁইয়া ইস্যুতে পুনরায় তারা স্ট্যাটাস কমিটিতে আপিল করবেন। এই ক্ষেত্রে এই আপিল করতে কিন্তু লক্ষাধিক টাকা একটা ফিস দিতে হয়। আমি আশা করি আমার সঙ্গে রয়েছে স্বপন, আমার দীর্ঘদিনের পুরনো সঙ্গী এই সাংবাদিকতার ক্ষেত্রে, সেও জানবে, ভালো বলতে পারবে। তো এই যে অর্থনাশ, কার অর্থ এটা? এবং আমার মনে হচ্ছে এখানে একটা ইগো তৈরি হয়েছে যে না, আমরা একবার যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই ঠিক, মানে সিদ্ধান্তটাকে অনড় রাখার জন্য তারা, সিদ্ধান্তে অনড় থাকার জন্য তারা নিজেদের যে ইগোটাকে তারা প্রশ্রয় দিচ্ছেন বলে আমার ধারণা। এবং আমি বেশ কয়েকজন রাজ্যের প্রাক্তন ফুটবল পরিচালক যারা টিএফ এর পরিচালক ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি, তারাও বিষয়টা কিন্তু এই বিষয়ে আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। বিপ্লব, এছাড়া আমি স্বপ্নবাবু বলবো যে পারভেজের সিআরএস যেটা, সেটা বাতিল করবারও একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডির বৈঠকে। সেটা কি মনে হয় যে দেবব্রত বাবু যেটা বলেছেন যে একভাবে যে তাকে উকালতি বা তাকে আইনি সহযোগিতা করার দরকার, সেই জায়গায় না গিয়ে তার সিআরএসকেও কিন্তু বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি? কি মনে হয় সেটা? দেখো বিপ্লব, দেবুদা যা বলেছেন, মানে দেবুদা যে কথাটা বলেছেন সেটা সমর্থন করেই বলছি যে সংস্থা কেন, আগে বুঝতে হবে সংস্থাটা কেন, ফুটবলারদের পক্ষে, ফুটবলারদের জন্য, না নিজেদের চেয়ার রক্ষার্থে, নিজেদের সম্মান রক্ষার্থে, কোনটার জন্য এই সংস্থা বা সংস্থার উদ্বোধন কর্তৃপক্ষ বা অফিস পরিচালক মন্ডলী, সচিব, সম্পাদক, সহসচিব, প্রেসিডেন্ট, কেন ফুটবলারদের স্বার্থ রক্ষা না নিজেদের স্বার্থ রক্ষা? আগে বুঝতে হবে কোন জিনিসটা। এখানে যদি বলি, ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্তর্গত যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে, একদিন কথা হয়েছিল একজনের সঙ্গে, মানে সংস্থার সদস্য, নামটা ঠিক বলতে পারছি না, বলেছেন যে খেলোয়াড়দের যে স্ট্যাটাস কমিটি, সেটার মূল লক্ষ্য হচ্ছে কোনোভাবেই কোনো কারণেই যেন কোনো ফুটবলারের বিন্দু মাত্র ক্ষতি না হয়, তাদের মূল লক্ষ্য। এটা কিন্তু ফুটবলারের স্বার্থ রক্ষার জন্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অঙ্গ হিসেবে কিন্তু গঠিত হয়েছে। এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ্যাফিলিয়েশন আছে বলেই তো ওটা গঠিত হয়েছে। মূল লক্ষ্য কি? যে ফুটবল খেলোয়াড়দের যে স্ট্যাটাস কমিটি, না কোনোভাবে যেন কোনো ফুটবলারের জীবনে কোনো বাধা বিপত্তি আসলে সেই স্ট্যাটাস কমিটি রক্ষা করবে। সেই স্ট্যাটাস কমিটি কি করবে? খেলোয়াড়কে তুলে আনবে, যে তোমার খেলাটা থেকে বঞ্চিত করার দায়িত্বটা আমি নেব। এবং কিছু আইন করেছে, নিশ্চয়ই থাকবে, কারণ কোনো আইনের বাইরে তো কেউ হতে পারে না, সবাই নির্দিষ্ট থাকবে। ফুটবলার্স, ইয়েস, খেলোয়াড়দের সেফ রক্ষা করার জন্যই কিন্তু এই সংস্থা। তো সেই সংস্থায় যখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন গভর্নিং বডি যে সিদ্ধান্ত নিল যে পারভেজকে এক বছরের জন্য বরখাস্ত করা হচ্ছে, তারপর কিন্তু সরাসরি তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দেবুদা বলেছে যে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়, তাকে কাগজে কোনো নোটিশ দিয়েছে কিনা সেটা জানি না, কিন্তু যে কথাটা বলে মুখে মুখে যে ওর সঙ্গে কথা হয়েছে বলেছে, সেটা হবে না। কাগজে সুযোগ দেওয়া প্রয়োজন, যে তুমি কেন করেছো, কি প্রয়োজনে করেছো, কোথায় করেছো, এগুলি সমর্থন বা খেলোয়াড়ের যে আত্মসমর্থনের ব্যাপারটা, এর জন্য কিন্তু সুযোগ দেওয়া প্রয়োজন। সেই সুযোগটা ছাড়াই কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি সরাসরি পারভেজকে 1 বছরের জন্য বরখাস্ত করেছে। তারপর পারভেজ কি করলো? পারভেজ সর্বভারতীয় খেলোয়াড়দের যে স্ট্যাটাস কমিটি আছে সেখানে অ্যাপিল করলো যে আমি খেলতে পারবো না, আমার খেলার প্রয়োজন, আমি খেলবো, কি চাই, আপনারা কি বলতে চান? বলেছে, এর উত্তর এসছে। সবাই জানে যে ডিসিপ্লিনারি কোড 90 যে আইন, সে আইনকে ভায়োলেট করেই পারভেজকে
সরাসরি এই কথাটা বলেছে, ভায়োলেট করা হয়েছে আইনকে। সেটা ভায়োলেট করেই কিন্তু পারভেজকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। কাগজ আসার পর কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের, যেটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলতে পারি, উচিত ছিল, মনে হয় আমার, যে কোনো লড়াই নয়, খেলোয়াড়ের সঙ্গে নয়, খেলার সঙ্গে নয়, কোনো কর্মকর্তার সঙ্গে নয়, শুধুমাত্র খেলার স্বার্থে বা ফুটবলারের স্বার্থে ইগল লড়াই ছেড়ে সরাসরি খেলার সুযোগটা করে দেওয়া। কারণ কি, আমাদের কাজ কি? ফুটবলার তুলে আনা। সংস্থার কাজ কি? ফুটবলার তুলে আনবে, রাজ্যের হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে, রাজ্যের সুনাম করবে। সেই জায়গায় পারভেজের মতো প্রতিভাবান ফুটবলারকে সুযোগ না দিয়ে তারা কি করেছে, যে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ চালিয়ে আবার অ্যাপিল করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে। তো দেবুদা একটা মাঝখানে কথা বলেছে, সেখানে একটা অর্থের প্রয়োজন। সেই অর্থটা কোথায় থেকে আসবে? সেটা কিন্তু কম নয়, ভালো পরিমাণের একটা টাকা দিতে হবে। সেই টাকাটা কোথায় থেকে আসবে, কেন দেবে, টিএফএ কেন, কোন স্বার্থে এই টাকাটা ব্যয় করবে? যদি আজকে টিএফএ মেনে নিত যে না, পারভেজ খেলতে পারবে, যা বলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, অল ইন্ডিয়া খেলোয়াড়দের যে স্ট্যাটাস কমিটি যা বলেছে সেটা মেনে নিলাম যে খেলতে পারবে পারভেজ, কিন্তু সেই জায়গায় না গিয়ে উল্টো চ্যালেঞ্জে গেল। সেটা কি স্বার্থে? দেবুদা প্রশ্ন সঠিক বলেছে যে কাকে সুযোগ দেওয়ার জন্য, কোন স্বার্থে এবং কেন। আরেকটা কথা বলি, ছোট্ট একটা প্রসঙ্গ উদাহরণ দিয়ে বলবো। আমি আগের বার তোমাদের টকশোতে যখন এসেছিলাম বলেছিলাম যে রক্তিম সাহার জাতীয় রেফারির হয়ে যতটা বাঁশি বাজিয়েছে ত্রিপুরা কোনো রেফারি ততটা উপরে বাজাতে পারেনি। আইএসএল এর মতো ম্যাচ বেশ কয়েকটা বাজিয়েছে। তার কি বলেছে, ওর যখন শাস্তি হলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ চালাতে গিয়ে, যখন অ্যাপিল করলো অল ইন্ডিয়া রেফারি অ্যাসোসিয়েশনের কাছে যে আমাকে জাতীয় রেফারি রাজ্যে না দিলে কি হবে, সরাসরি কিন্তু ওরা বলে দিয়েছে যে রাজ্যের রেফারি অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মানতে হবে। এই জায়গায় পারভেজের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম থেকেই যদি কিছুটা নরম ভাব দেখাতো, বোধহয় পারভেজের খেলাটা এবছর অসম্ভব হতো না, সম্ভবই হতো। এই জায়গায় জানি না ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কেন তাকে আটকে রেখেছে, কি স্বার্থে আটকে রেখেছে। কারণ পারভেজ রাজ্যের প্রতিভাবান ফুটবলার। 2017 সালে যখন অনূর্ধ্ব 17 ফুটবল ত্রিপুরা ভারতবর্ষ হয়েছিল, তখন কিন্তু ভারতীয় দলের ট্রায়াল ক্যাম্পে পারভেজ ছিল। যে কোনো কারণে হোক, কোনো না কোনো কারণ, বা ভালো খেলতে পারেনি হয়তো, বা ভারতীয় মূল দল থেকে বাদ গেছে। কিন্তু যে কথাটা বলবো যে এই জায়গায় পারভেজের মতো ফুটবলারকে কেন বসানো হয়েছে? এর আগে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আরো একটি অভিযোগ ছিল পারভেজের বিরুদ্ধে, সেটা খণ্ডন করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এগিয়ে চলার একটি অভিযোগ ছিল, সেই অভিযোগটা খণ্ডন করে দিয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সে খণ্ডন করার ফলে কিন্তু খেলতে পেরেছিল। যাই হোক, সেটা চিন্তা করবে। আরেকটা কথা সবার আগে বলি, যে খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং খেলোয়াড়দের তুলে আনার কাজ কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়ে সরাসরি তাকে শাস্তি দিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া, সেটা কিন্তু ফুটবলের মঙ্গল হতে পারে না, বা ফুটবলকে এগিয়ে যাওয়ার পক্ষে সাহায্য করতে পারে না। এটা কিন্তু ফুটবলের পক্ষে ক্ষতিকর বিষয়। ঠিক না বলেছি দেবুদা? একদম 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 ঠিক বলেছো। দেখো, বিষয়টা কিন্তু এমন নয় যে যারা বর্তমানে ফুটবলটাকে পরিচালনা করছেন তারা তাদের পাঠা তাদের ইচ্ছে মতো এখান দিয়ে সেখান দিয়ে বলি দেবেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা রাজ্যের ফুটবলের স্বার্থ, রাজ্যের ফুটবলের ভবিষ্যৎ রক্ষা, সার্বিক বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। এটা এই সম্পর্কে একটা পর্যাপ্ত ফুটবল খেলার বিষয়ে বা বিভিন্ন খেলার বিষয়ে একটা জ্ঞান কিন্তু থাকতে হবে। এই জ্ঞানটা যদি না থাকে, প্রকৃত জ্ঞানটা যদি না থাকে, আমি বলছি প্রকৃত জ্ঞানটা থাকতে হবে, না হলে কিন্তু এটা তোমার মোটেও যে কাণ্ডটা ঘটছে এটা কিন্তু বিপজ্জনক। এই ক্ষেত্রে তোমার চাণক্য একটা শ্লোক আছে, আমি বলছি, যশনাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করিতে কিম লোচনভ্যাম বিহীনিস্য দর্পণে কিম করিষ্যতি। দেখো, চোখ থাকতে হবে। যদি চোখ না থাকে, আয়না দিয়ে কোনো লাভ নেই। প্রকৃত জ্ঞান থাকতে হবে। খেলার মাঠে একটা ফুটবলার কতটুকু কসরত করতে পারে, তার সেই দক্ষতা কতদিন থাকতে পারে, এই জ্ঞানটুকু থাকতে হবে। যদি তা না থাকে, তাহলে তো তার প্রতি সহানুভূতি, তার প্রতি সহমর্মিতা থাকবে না। আর সেই কারণেই কিন্তু আজকে এই পারভেজের উপর এই খাড়াটা ঝুলছে। এবং আমি দুঃখজনক এই ঘটনাটা দুঃখজনক যে তোমার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বলে দিয়েছে যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা, তা সম্পূর্ণ বেআইনি। সুতরাং কেন ফুটবল অ্যাসোসিয়েশন এটা নিজেদের ঘাড়ে রাখছে? হ্যাঁ,
শাস্তি, যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা অবশ্যই বিচার্য বিষয়, শাস্তি হতেই পারে, তা মেনে নিতেই হবে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা কথা কি, শাস্তিটা কেন, একটা দৃষ্টান্ত, যে দেখো তোমরা যদি পুনরায় যেন না করতে পারে হ্যাঁ, বা কেউ না যেন সুযোগ থাকে। এর বাইরে যে নিয়ম নীতি রয়েছে এর বাইরে যেতে না পারে, এর জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে রাখা, এর জন্য একটা ফুটবলারের ভবিষ্যৎ জীবন নষ্ট করে দেওয়া, এটা ষড়যন্ত্রমূলক। যারা বর্তমানে রাজ্যের ফুটবল বোদ্ধা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, যারা খেলাধুলা সম্পর্কে লেখালেখি করেন, অভিজ্ঞ এবং প্রাক্তন ফুটবলার যারা, এবং যারা বর্তমানে তোমার একটু ফুটবল অ্যাসোসিয়েশনের চত্বরের বাইরে থাকেন, এখন আসেন না, এবং একটা সময় তারাই ছিলেন এ রাজ্যের ফুটবলের পরিচালক, তারা কিন্তু এই কথাটা বলছেন যে যে কাণ্ডটা হয়েছে এটা মোটেও রাজ্যের ফুটবলের উন্নতির স্বার্থে একদম নয়, এটা একটা ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নেওয়ার সামিল। এবং বলছিলাম একদিন আগেও বোধহয় কার সঙ্গে কথার সঙ্গে বলার সময় বলছিলাম যে একটা গায়কের গান থেকে, গলা থেকে, কণ্ঠ থেকে যদি গান কেড়ে নেওয়া হয়, তার যে একটা যন্ত্রণা হয়, ছটফট হয়, ঠিক এই যন্ত্রণায় কিন্তু এখন পারভেজ ভুঁইয়া ভুগছে। তার এই ভোগান্তি, এটা অভিশাপ হয়ে দাঁড়াবে রাজ্যের ফুটবলের ক্ষেত্রে, রাজ্যের ফুটবলের উন্নয়ন ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে। এ নিয়ে এখনো সময় আছে, রাজ্যের বর্তমান ফুটবল কর্তাদের ভাবনা চিন্তা করা অত্যন্ত জরুরি। বিপ্লব, না দেখো দেবুদা, একটা জিনিস বলি যে এই যে পারভেজ ইস্যুর শুরুর আগে কিন্তু রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তাদের সাথে যখন পারভেজ আলোচনা করেছিল, সেখানে কিন্তু কর্মকর্তারা বলেছিল যে সেটা সাধারণ ব্যাপার, এবং সেখানে কিন্তু পারভেজ নিজের যদি তার যে ভুলটা করেছে সেটা স্বীকার করে নেয়, তাহলে কিন্তু এই শাস্তি হয় না বা হওয়ার থাকে না। কিন্তু যতটুকু খবর রয়েছে বা যতটুকু আমাদের কাছে, পারভেজ সেখানে ফুটবল সংস্থার যে প্যাট্রন, তা ওনার সাথে কথা বলেছিল, কিন্তু সেই জায়গায় যখন তিনি বলেছিলেন যে রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা ত্রিপাক্ষিক বৈঠকে বসলেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেই সমাধানটা কিন্তু কোথায় গড়ল? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। এবং সেখানে যে স্ট্যাটাস কমিটি, তাদের কাছে থেকেও এখন কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বা বর্তমানে বিভিন্ন ফুটবলাররা, বহিরাজ্যের ফুটবলাররা রাজ্যে আসছেন, তাদের সাথে যেটা কথা হয় যে এটা সাধারণ বা তুচ্ছ ব্যাপার, সেটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকে, অর্থাৎ পারভেজ, রাজ্য ফুটবল সংস্থা এবং ক্লাব, যে সমস্ত ক্লাবের সাথে তার ওই মানে একটু মতবিরোধ বা যে জায়গাটায় দুর্বলতা বা ঘাটতি রয়েছে সেটাকে মিলানো যায়। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখো, বারবার একটা কথাই বলতে হবে, আসলে বিষয় তো একটা বিষয়, পারভেজকে যেভাবে মাঠ থেকে সরিয়ে রাখা হয়েছে তা মেনে নেওয়া যায় না। অমূলক রাজ্যের ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা তোমার বিরুদ্ধ আচরণ। এই ব্যাপারে সাধারণ মানুষ মোটেও মেনে নেবে না। যারা বিশেষ করে, আজকেও আমি একজন প্রাক্তন কোচ, এই রাজ্যের বিশিষ্ট প্রাক্তন কোচ দিকপাল কোচ, ওনার সঙ্গে আলোচনা করছিলাম। উনি ব্যথিত, বয়স হয়ে গেছেন, উজ্জ্ব হয়ে গেছেন বয়সের ভারে, তিনি ব্যথিত যে এটা হয় না, এটা হয় না। একটা সময় ছিল গ্রাম পাহাড় থেকে তারা, আমি যার কথা বললাম, ওনারা গিয়ে ফুটবলার তুলে আনতেন, বাড়িতে রেখে তার খেলার ব্যবস্থা করতেন। আর এই যে যা ঘটলো, এটা কিন্তু ফুটবলের উন্নয়নের পরিপন্থী, এটা মোটেও মেনে নেওয়া যায় না। এখন কি চলছে, যারা বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষ করে তোমার কিছু কিছু সংখ্যক ক্লাবকে একটু সুযোগ পাইয়ে দেওয়ার তোমার চেষ্টা চলছে, একটা চেষ্টা চলছে, একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। লাভ কি? তাহলে একটা তোমার এত ফুটবলার টাকা খরচ করে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা একটা ফুটবলারের পেছনে খরচ করে, ফুটবল 25-30 লক্ষ টাকা খরচ করে ফুটবল দল গড়ে তো লাভ নেই। বড় বড় কাপ শিল্ড তো ওরা ইচ্ছা করলে কিনে এনে তাদের ক্লাবে রেখে দিতে পারেন। তো এসব করে লাভ কি? আসলে ভালো খেলাটা প্রয়োজন। তবে একটা কথা কি, আমি একটা কথা অবশ্যই স্বীকার করব যে এবছর রাখাল শিল্ডে খেলার যে আয়োজন, কৃত্রিম আলো, কৃত্রিম ঘাস, মানুষের উপস্থিতি, এটা কিন্তু একটা সারা জাগানো বিষয় ছিল। সেই দিকটা প্রশংসা করেই বলছি। রাখাল শিল্ডেও খেলতে পারেনি পারভেজ। না, স্বপ্ন ছিল যে বা ইচ্ছে ছিল যে রাখাল শিল্ডে যখন খেলতে পারেনি বা ময়দানে নামতে পারেনি, পারভেজকে মানুষ দেখবে চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। কিন্তু চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল শুরু থেকেই কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে।
এবং আপনি যে কথা বা তুমি যে কথাটা বললে যে রাখাল শিল্ড আমরা দেখেছিলাম যে যে যৌবনের জোয়ার বা ফুটবলের জোয়ার, সেটা কিন্তু আমরা চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে দেখিনি, এখন পর্যন্ত কিন্তু মাঠ ভরাতে পারেনি বা ভরাট হয়নি। এবং এই জায়গাটাতেও কিন্তু একটা পারভেজ ইস্যু নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু এখন কানা ঘোষা চলছে। হচ্ছে তো, হচ্ছে, বারবার হচ্ছে। প্রতিদিন সংবাদ মাধ্যমগুলোতে, বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক বলো বা পত্রিকা বলো, সেগুলোতে উঠছে পারভেজের বিরুদ্ধে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আচরণ, তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা, এগুলো নিয়ে সমালোচনা চলছে। তাহলে এই যদি হয় তাহলে তো মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে। এই যে এত জাঁকজমক করে এত একটা দারুণ একটা রাখাল শিল্ড টুর্নামেন্ট গেল, এরপরেই যদি এই অবস্থা হয় তাহলে ধারাবাহিকতা কোথায়? এই যদি ধারাবাহিকতা না থাকে, মানুষ আস্তে আস্তে আবার ফিরে যাবে। আমরা প্রশংসা করেছিলাম, আমরা রাখাল শিল্ড যখন চলছিল প্রশংসা করেছি, আমরা সেই ফলাও করে সেগুলো খবর করেছি যে দুর্দান্ত বর্তমান টিএফএ কর্তারা যা করছেন, ফুটবলের যৌবন ফিরে ফুটবল এসেছে রাজ্যে। যৌবনের ফিরে এসছে। হ্যাঁ, তোমার রাজ্যের ফুটবল একটা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, সাধারণ মানুষ মাঠে ফিরছে। আমি বিভিন্ন জায়গায় অন্যান্য ক্ষেত্রেও আমার লেখালেখির বিষয় থাকে, আমি লিখেছি। এই যে অবস্থা, এখন যে এই অবস্থাটা তৈরি হয়েছে, স্থিমিত হয়ে পড়ছে আবার ফুটবলার, এই তোমার পারভেজ ভুঁইয়ার এই অনৈতিক, পারভেজ ভুঁইয়ার বিরুদ্ধে এই অনৈতিক সিদ্ধান্তের কারণে এটা রাজ্যের ফুটবলের জন্য একটা খুব ক্ষতিকর হচ্ছে। আমি অনুরোধ করব, আমি রাজ্যের বর্তমান ফুটবল কর্তা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব এই বিষয়টাকে মীমাংসার মাধ্যমে, হ্যাঁ, যাতে এই ফুটবলারটা আবার মাঠে ফিরে আসতে পারে। আমি খেলাধুলাটা করেছি, আমি জানি। দেবুদার প্রসঙ্গটা টেনে বলি যে আসলে দেবুদা যে কথাটা বলেছে সেটা একমত, যে অনুরোধ কেন, আরো বেশি করবো, আরো বেশি কিছু থাকলে করবো নিশ্চয়ই। যেহেতু ফুটবলার মাঠে ফিরিয়ে আনার জন্য যদি আমাদের কিছু করার থাকে নিশ্চয়ই আমরা করব, অনুরোধ তো করবোই, প্রয়োজনে আরো বেশি কিছু করব। কারণ ফুটবলার থেকে ফুটবল কেড়ে নেওয়া সেটা কিন্তু একটা মানে অনেক বড় ব্যাপার। আর এই জায়গায় যে কথাটা বললে রাখাল শিল্ডে ফাইনালের কথা, সেই ফাইনালে দর্শক হয়েছে প্রচুর, মাঠ ভর্তি হয়েছে, চাকচাক্য হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু ফুটবলের মানটা কোথায়? কাদের দিয়ে বলা হয়েছে? সব বহিরাজ্যের ফুটবলার, যারা চার্চিলে খেলেছে, যারা লাজাঙ্গের ট্রায়ালে ছিল, বড় বড় ফুটবলার এসছে। পারভেজকে কেন বাদ? আজকে তো মাঠে একজন জিজ্ঞাসা করেছে যে পারভেজকে, পত্রিকায় দেখলাম কি সাসপেন্ড তুলে নেওয়া হয়েছে, পারভেজ কি খেলবে আগে ম্যাচ থেকে? কারণ পারভেজ সম্পর্কে একটা ফুটবলার, ফুটবল প্রেমী যারা বা খেলা প্রেমী যারা, তারা কিন্তু পারভেজ সম্পর্কে একটা বিরাট ধারণা, যে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ দলের ট্রায়ালে ছিল ভারতীয় দলে, সে খেলেছে ভারত ত্রিপুরা রাজ্যে অনেকবার, সে লাজংয়ের ট্রায়ালে আছে। তো স্বাভাবিক তার সম্পর্কে তো একটা সবারই একটা যে ধারণা তৈরি হয় যে কি খেলে, তার প্রতি আকর্ষণ থাকবে যে কি খেলে, কেমন খেলে, ফুটবলারটা আমাদের রাজ্যের কি খেলছে, কেমন খেলছে, জিজ্ঞাসা করেছে পারভেজ কি খেলতে পারবে? সরাসরি উত্তর আমি বলে দিয়েছি যে না, সেটা আমাদের উপর নয়, সেটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উপর সরাসরি বলে দিয়েছি। কারণ বলার কথা ওরাই তো চাইছে, ওরাই তো সব করছে, ওরা ডিসিশন নিয়েছে, ওরা আবার এপিল করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে, তো তাদের দায়িত্ব, তারা দেখবে, সেটা আমরা কি করে বলবো? তো তখন প্রশ্ন হলো যে এই জায়গায় কি কোনো রাস্তা নেই? সেটা আবার আমি বলতে বাধ্য হচ্ছি, রাস্তা খোলা আছে, খোলার দায়িত্ব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। তো আপনাদের কাছে একটা অনুরোধ, কর্মকর্তা যারা আছেন নিশ্চয়ই, যে পারভেজকে খেলার সুযোগ করে দিন। রাজ্যের ফুটবল প্রেমীরা চাইছে খেলতে, ফুটবল প্রেমীরা চাইছে পারভেজ মাঠে ফিরুক। যদি আপনাদের কোনো ধরনের এগোল লড়াই থাকে সেটা ভুলে যান, ভুলে গিয়ে অবশ্যই পারভেজকে মাঠে ফেরান। পারভেজ যদি মাঠে আসে, দর্শক ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কারণ ওর প্রতি যারা ফুটবল প্রেমী তাদের একটা ধারণা রয়েছে, আকর্ষণ রয়েছে, যে এই মুহূর্তে সেরা ফুটবলার বলতে গেলে ত্রিপুরার যে পারভেজ ভুঁইয়া খেলতে পারছে না, কেন খেলতে পারছে না? সেটা কিন্তু দেখুন, আমি বলি যে ত্রিপুরার যে ফুটবল মাঠে ভালো খেলা হচ্ছে সেটা বলতে আমি বলেছিলাম যে সেমিফাইনাল আগে ফাইনালে কাকে দেখার, এগিয়ে চলো ফরওয়ার্ড, চ্যাম্পিয়ন ফরওয়ার্ড বলে গেছিলাম আপনাদের স্টুডিওতে, সেটা হয়েছে। দর্শক প্রচুর হবে, রাজ্যের ফুটবল কর্মকর্তারা খুশি হবে, টাকা আসবে, ফুটবল সাজবে, কিন্তু রেজাল্ট কোথায়? রেজাল্ট কোথায় দাঁড়িয়ে? আমি একই বলবো, হু আর দি অর্গানাইজার অফ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নাও, দে আর অল আর ওয়েল টু মি, আই উইল রিকোয়েস্ট দেম প্লিজ ম্যানেজ ইট। আপনারা এটা করুন, না হলে এই রাজ্যের ফুটবলের এই অবস্থা মেনে নেওয়া যাচ্ছে না। এটা মানুষ
মানতে পারছে না, আলোচ্য বিষয় হয়ে গেছে। এবং এই পারভেজ যদি ফিরে আসে, স্বপন যেটা বলছিল যে ফুটবলের, এই রাজ্যের ফুটবলের জৌলুস আরো বাড়বে, এবং যদি সে ফিরে আসতে না পারে এই যারা ফুটবলার রয়েছে তারা কিন্তু হতাশ হয়ে পড়বে। সুতরাং এই ফুটবলারদের এই হতাশাগ্রস্ত যেন না হতে হয়, এর জন্য কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান যারা কর্তা রয়েছেন তাদের উচিত এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিয়ে আপনারা এগুন দেখুন, মানুষ থাকবে আপনাদের পাশে, না হলে কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু রাজ্যের ফুটবলের যে এই পর্যন্ত যতটুকু এসেছে ঠিক এর চেয়ে অনেক বেশি পেছনে চলে যাবে। হ্যাঁ বিপ্লব, তুমি কি বলছিলে? ওই কথাটা যে দেবুদা, যে কথাটা উঠে আসার কথা, যে স্বপনদা যে কথাটা বলেছে ফুটবলের ডেভেলপ করার ক্ষেত্রে, আমরা সীমিত দুটো আসর বা তিনটে আসরের মধ্যে সিনিয়র ফুটবল শেষ। গ্রামীণ পর্যায়ের ফুটবল রাজ্য ফুটবল সংস্থা বলছে বিগত দিনে অনেক ফুটবল আসর করেছে, কিন্তু সেই জায়গায় বড় মাপের কোনো ফুটবলার নেই। এবং সেই জায়গায় কিন্তু পারভেজ ভুঁইয়া অন্যান্য রাজ্যের, স্বপনদা যে কথাটা বলতে চেয়েছে, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জটাও কিন্তু মুখ থুবড়ে পড়ার মুখে। এই জায়গায় কি সহযোগী বা সহযোদ্ধা যারা রয়েছে তাদের কাছেও আমাদের যেটা খবর, তারাও চাইছে না মাঠ মুখো হতে, কারণ সাধারণ ব্যাপার নিয়ে পারভেজের এই সাধারণ ব্যাপারটাকে যতটা জল ঘোলা করেছে, পাশাপাশি যেই ক্লাবের হয়ে খেলার কথা সেই ক্লাব এবং ক্লাব কর্মকর্তারা যে বক্তব্য পেশ করেছে সেটা নিয়েও কিন্তু রাজ্য ফুটবল সংস্থা একটা অন্য মনোভাব। এবং তার ফলে তার কারণে কি এই যে ফুটবলের যে প্রাণ ফিরে পাওয়া, বা তুমি যেটা বলেছো, স্বপনদা যেটা বলেছে, প্রাণ উঠে আসার ক্ষেত্রে একটা বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে। অবশ্যই, তুমি নিজেই বললে যে কিছু সংখ্যক ফুটবলার, তার যারা সহযোদ্ধা, তারা মাঠে ফিরতে চাইছে না, তারা খেলতে চাইছে না, এবং তারা নিজেরা, আমারও কথা হয় ফুটবলারদের সঙ্গে, আমি মাঠের সঙ্গে জড়িত আছি, আমার সঙ্গে কথা হয় তাদের সঙ্গে, তারা তোমার আশঙ্কা প্রকাশ করছে যে এটা কি করে সম্ভব, পারভেজের মতো ফুটবলার যদি এই দশা হয় তাহলে আমাদের কি হবে। তো সুতরাং তাদের মধ্যে যে হতাশাটা সেটা কিন্তু তৈরি হয়েছে, এবং যারা অভিভাবক আছেন তারা উদ্বিগ্ন, যারা নতুন করে এই ফুটবলকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের ফুটবলার তৈরি করার ক্ষেত্রে উৎসাহিত করছেন, মাঠে নিয়ে যাচ্ছেন, পেছনে একটা ব্যাগ থাকে, মার সঙ্গে যায়, বাবার স্কুটি চলে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে ব্যাপারটা যে আরে কি করে কি হবে, আমার ছেলেকে ভালো ফুটবলার তৈরি করে হবেটা কি, পারবে, শুনেছি পারবে, তারা খবর রাখেন, অবশ্যই খবর রাখেন, তারা পত্রপত্রিকা দেখছেন না। মতো ফুটবলারকে যদি 1 বছরের জন্য সম্পূর্ণ বেআইনি ভাবে বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে আমার ছেলেটাকে ফুটবলার বানাবে কেন? এবং বিভিন্ন তোমার সভা সমিতিতে যারা রাজ্য পরিচালনের মূল দায়িত্বে থাকেন তারা যখন বলেন যে না, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না, বিশেষ করে খেলাধুলা এবং অন্যান্য যে পারিপার্শ্বিক যে কলা কৌশল রয়েছে, তোমার আর্ট, তোমার এক্সট্রা কারিকুলাম, এগুলো করতে হবে, তাহলে কেন করবে যদি হয়? সুতরাং যারা পরিচালনা করছেন তাদের ভাবনা চিন্তা করা উচিত, এভাবে বলে হবে না। আমরা আবারও বলছি যে নিউজ ভ্যানগার্ড এর বিরুদ্ধে, টিএফ এর বিরুদ্ধে নয়, নিউজ ভ্যানগার্ড চাইছে যে রাজ্যের ফুটবলটা উজ্জীবিত হোক। আমি নিউজ ভ্যানগার্ডে কাজ করি বলে কিন্তু এই কথাটা বলছি, রাজ্যের ফুটবলটা উজ্জীবিত হোক, রাজ্যের ফুটবলাররা তাদের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে এই ফুটবল মাঠকে তারা নিদান করুক। তা যদি করতে পারে, রাজ্যের ফুটবল সংস্থার বর্তমান যারা কর্তা রয়েছেন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি না হয় তাহলে কিন্তু এই এক সময়ের যারা নেতিবাচক সমালোচনায় সমালোচিত হয়েছেন, এই রাজ্যের ফুটবলকে একটা সময় তো তোমার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, সেই জায়গায় যখন চলে গিয়েছিল, এই অবস্থা থেকে কিন্তু তাদের আজও সমালোচনা করা হয়, তাদের নেতিবাচক শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে তোমার শব্দ লেখা হয়। এই শব্দগুলো কিন্তু এই বর্তমান যারা পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে হবে, এবং যদি সঠিকভাবে তারা পরিচালনা করেন, আমি তো বলছি যে অনেকটাই কিন্তু সোপান বেয়ে উঠে এসছে সেই সারিতে, আরেকটু এগিয়ে গেলেই কিন্তু এই বর্তমান কর্তাদের নামে কিন্তু সোনালী অক্ষরে লেখা থাকবে এই রাজ্যের ফুটবলের উন্নয়ন ক্ষেত্রে। বিপ্লব, স্বপনদা, একটা কথা বলি, যেই কথাটা যে রক্তিম নিয়ে কথা উঠেছিল, একটা সময় আমরা দেখেছিলাম আইএসএল এর একদম উচ্চমানের রেফারির তালিকায় রক্তিম, কিন্তু সেখানে রক্তিমের সে পদটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এবং রক্তিমকে কিছুদিন, কয়েক বছর কিন্তু মাঠে আমরা বাঁশি বাজাতে দেখিনি, কিন্তু ঘুরিয়ে কিন্তু আবার রক্তিমকে আনা হলো। কিন্তু এই ফাঁকে কিন্তু রাজ্য থেকে কোনো জাতীয় মানের রেফারি উঠে এলো না।
আজকে ম্যাচ পরিচালনা করতে গিয়ে যখন যাচ্ছে ফুটবল, প্রতিটি ম্যাচে কিন্তু গন্ডগোল হচ্ছে ক্লাব কর্মকর্তা রেফারিকে নিয়ে। কি হচ্ছে রাজ্যের রেফারিদের নির্ভর করতে হচ্ছে বহিরাজ্যের রেফারি। আগামীকাল থেকে যা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু ম্যাচ পরিচালনায় আরো ৩-৪ জন রেফারিকে আনার সিদ্ধান্ত। এবং সেই জায়গায় পারভেজের এই ইস্যু, যদি আমি রক্তিম এবং পারভেজকে সমান তার জায়গায় রাখি এবং রক্তিমকে যেভাবে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, পারভেজকে দেওয়া হয়, তাহলেও কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু ফুটবল ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার, যেটা দেবুদা বলেছেন। তো এই জায়গাটা কি বলবেন যে রক্তিম এবং পারভেজ দুটো জাতীয় মানের পর্যায়ের আমাদের ত্রিপুরার গর্ব ছিল, সেখানে কিন্তু আজকে রক্তিমে সরে যাওয়ার পর কিন্তু রাজ্যের কোনো রেফারি এখন পর্যন্ত প্রথম সারিতে যেতে পারেনি। এবছর 2 জন গিয়েছিল, দুজনেই ফেল করেছে। কি বলবে? ঠিক বলেছো বিপ্লব। আসলে কি জানো, বর্তমানে কিন্তু ভবিষ্যৎ কি হবে বর্তমানই রচনা করে আগামী ভবিষ্যৎ, ঠিক না? তো বর্তমানে যা পরিস্থিতি, যদি ঠিকভাবে আমি পরিচালনা করতে না পারি বা ঠিকভাবে যদি পরিচালিত না হয়, তাহলে আমার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আমি দেখব। ফুটবল অ্যাসোসিয়েশন বর্তমানে যে কাজকর্ম করছে বা ক্রিয়াকর্ম করছে, এর উপর কিন্তু ভবিষ্যতে ফুটবলের মানটা কোথায় যাবে সেটা নির্ভর করছে। কারণ কি জানো, রক্তিমের কথা প্রসঙ্গে যখন বললে, রক্তিম যখন সরে গেছে তারপর থেকে ত্রিপুরা থেকে যারা গেল তাদের কিন্তু ততটা সাফল্য পায়নি বা জাতীয় রেফারি কেউ হয়নি। কারণ কি? কারণ একটাই, যে রক্তিম যখন সরে গেল সেখান থেকে জাতীয় স্তরে বা আইএসএল বা জাতীয় লিগ বাজানোর জন্য যে কোয়ালিটি বা যোগ্যতা, যে ক্ষমতা থাকা দরকার, সেটা সঠিকভাবে ট্রেন হচ্ছে না বা পাচ্ছে না, কারোর থেকে খবরটা পাচ্ছে না যে এই কাজটা করতে হবে, এই কাজটা করলে ভালো হবে বা এইভাবে করলে ভালো হবে। তাই কিন্তু জাতীয় রেফাররা সঠিক প্রশিক্ষণ নিয়ে যেতে পারছে না। সঠিক প্রশিক্ষণ নিয়ে যেতে পারলে নিশ্চয়ই হতো। তো এই জায়গায় বলবো যে ফুটবলে পারভেজের মতো, যে কথাটা বললে যে পারভেজের মতো ফুটবলারকে যদি এখন শাস্তির কোপে পড়তে হয়, শাস্তির কোপে পরে যদি আরো খারাপ হবে, যদি আগামী দিন সে ভালো ফুটবল খেলতে না পারে, যে কথাটা দেবুদা বলার চেষ্টা করেছে যে আগামী দিন স্বর্ণালী অক্ষরে লেখার একটা সুযোগ রয়েছে ত্রিপুরা ফুটবল কর্মকর্তাদের নাম, সেটা করার দায়িত্ব কিন্তু নিজেদের। যে সাময়িক সময়ের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করব, আলাদা জিনিস, কিন্তু আগামী ভবিষ্যতের কাছে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কিন্তু এখন কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে। ছোট্ট একটা এক্সাম্পল দেবো যে 1995 থেকে 1998 এর মধ্যে মাঠে একটা ঘটনা হয়েছিল। মাঠে খেলে চ্যাম্পিয়ন ফরওয়ার্ড, বাইরে গিয়ে চ্যাম্পিয়ন আরেকটা ক্লাব। এর প্রতিবাদ জানিয়ে 5টি ক্লাব কিন্তু ফুটবল মাঠ থেকে সরে গিয়েছিল। এরপর ফুটবল কোথায় চলে গেছিল? একবারে তলানিতে চলে গিয়েছিল। তা তুলতে কমপক্ষে 20 বছর লেগেছে ফুটবল অ্যাসোসিয়েশনকে। যারা সিদ্ধান্ত নিয়েছিল তারাই কিন্তু পরে লড়াই করেছে, অনেক বুঝতে পেরেছিল যে ওই সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু 20 বছর লেগে গেছে। সুযোগের সঠিক ব্যবহার না করতে পারলে সময় চলে যাবে, কিন্তু ফিরে পাওয়া যাবে না সেই অতীতের সোনালী অধ্যায়। তবে এ করতে গেলে বা ফুটবলের যে গতি এই মুহূর্তে, ফুটবলের যা উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে, যদি পারভেজকে মাঠে ফেরানো যায়, পারভেজকে নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা নিজেদের যদি থাকে, আমি জানি না আছে কিনা, যদি কোনো কর্মকর্তার ইগল লড়াই থাকে, যদি সেটা ভুলে গিয়ে পারভেজকে মাঠে আনতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ফুটবলের যে জোয়ার এসছে সেই জোয়ার আগামী দিনে চলবে। রাজ্য ফুটবলের ভালো হবে। ভালোটা কিভাবে হবে? অর্থের দিক দিয়ে ভালো হবে। কারণ ফুটবল সংস্থা ঢুকছে অর্থের জন্য, ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে। রাকাল শিল্ডের ফাইনালে প্রচুর দর্শক হয়েছে, টাকা পেয়েছে, অর্থ পেয়েছে, সেটা দিয়ে আগামী দিন হয়তো ফুটবল চালাবে। কিন্তু সেটাকে ধারাবাহিক করতে গেলে সঠিক কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা আগামী দিন সেই সিদ্ধান্তগুলির উপর ভিত্তি করে এই ফুটবল এগিয়ে যাবে। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু কর্মকর্তাদের নিজেদের কিছু ইগোর লড়াই, নিজেদের ক্ষমতার লড়াই, কিছু ত্যাগ অবশ্যই করতে হবে। এই স্যাক্রিফাইসিং পাওয়ার যদি না থাকে দেবুদা, তাহলে কিন্তু ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। 100 বার যে কথাটা আবারও বলতে হয়, আমার মনে হয় বিপ্লব, প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেই কথাটা একটাই বলবো, মাঠ হচ্ছে খেলার মাঠ, আর খেলোয়াড়দের নিয়ে মাঠ চালাতে হবে, এবং যারা পরিচালনা করবেন তাদের পাশাপাশি খেলোয়াড়দের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে চলতে হবে। সমস্ত ইগোবাদ এবং এই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে যদি ফুটবলের জন্য উন্নতি করতে হয়, স্বপন যে কথাটা বলল যে এই গোল লড়াইটা বাদ দিতে হবে, তা বাদ দিয়েই কিন্তু চলতে হবে। একটা বাস্তবিক অর্থে যদি বলি আমি সে কথাটা, যে রাগ এবং ঝড়
যখন শেষ হয় তারপর বোঝা যায় কতটুকু ক্ষতি হয়েছে। আজকের ইগোর লড়াই বা যে ভাবটা মনোভাবটা রাজ্য ফুটবল সংস্থা নিচ্ছে পারভেজি ইস্যুতে, আগামী দিন আমাদের আলোচনা, আমাদের দুজনের যে আমাদের আজকে রয়েছেন পর্যালোচনা যিনি করলেন, আমাদের নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তী, বার্তা সম্পাদক এবং স্বপন মিয়া, তাদের আলোচনায় যেটা উঠে এলো যে সমস্ত কিছুকে বাদ দিয়ে পারভেজকে আনার এবং রাজ্য ফুটবলের স্বার্থে, রাজ্য ফুটবলের ডেভেলপমেন্টের স্বার্থে এবং আগামী প্রজন্মের কাছে নতুন বার্তা এবং ত্রিপুরা ফুটবলের সোনালী অধ্যায় রচিত হোক। আমরা ভ্যানগার্ড নয়, প্রত্যেকটি সংবাদ মাধ্যম, প্রত্যেকটি প্রচার মাধ্যম রাজ্য ফুটবল সংস্থার সাথে থাকবে। এইটুকুই আজ। প্রত্যেককে নমস্কার।